আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এমন একটা ক্লাসে যেটা দিয়ে তোমার এইচএসসির জার্নিটা শুরু হবে। এর আগে তোমাদের সাথে আমাদের এইচএসসির জার্নিতে ক্লাস একদমই হয় নাই। আজকে আমরা এমন একটা টপিক পড়ব যেই টপিকটা এইচএসসিতে আছে। মনে করো তুমি এইচএসসি ক্লাস আজকে থেকে শুরু করে ফেলেছো, ঠিক আছে? অ্যান্ড আমি তোমাকে কথা দিয়েছিলাম আজকের ক্লাসে আমি তোমার 5 নম্বর নিশ্চিত করে দেন বাসায় পাঠাবো। বাসায় আছে মানে ক্লাস থেকে ছুটি দিব, ইনশাল্লাহ এটা করবই। সো তোমরা যারা যারা আমার সাথে জয়েন করেছো আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি দেখছি আমার সাথে তামিম জয়েন করেছে আফরিনা শেখ, মোহাম্মদ তামিম, তারপর আয়েশা, তাসমিয়া, আফরিনা, আর সুস্মিতা বণিক। আর কে আছো? তাসমিয়া আছো, সাদিয়া রহমান আছো, আফরিনা লামিয়া আছো। ঠিক আছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিকঠাক আছে নাকি ভাইয়াকে একটু প্লিজ কমেন্টে জানাও। ওকে, সবাই এক কাজ করো প্লিজ, তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমরা তোমার বন্ধু বান্ধবকে একটু মেনশন দিয়ে দাও। ট্রাস্ট মি, তুমি আজকে ক্লাসটা এনজয় করবে। তোমার কাছে মনে হতে পারে যে ইংলিশ অনেক কঠিন একটা সাবজেক্ট, ভাইয়া পারি না, এসএসসিতে কোনো মতে পাশ করবো বা কোনো মতে পার করে আসছি। এই জিনিসটা আজকে ভুল প্রমাণ করেই তোমাকে আমি ক্লাস থেকে বিদায় দিব। তোমাকে আমি 5 নম্বর নিশ্চিত করে দিব, তুমি ইংলিশ পারো বা না পারো। ক্লিয়ার? আচ্ছা, হুসনেরা বেগম আইডি থেকে একজন জয়েন করেছে, ফাতেমা মৃদা, তারপর অনিক হাসান, ফাতেমা, তানজিনা, সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই ক্লাসটাতে। তোমরা একটু কষ্ট করে বন্ধু সবাই অন্তত একজন করে হলেও ফ্রেন্ডকে মেনশন দাও। ইয়েস রাফি ইসলাম, একজন করে হলেও ফ্রেন্ডকে সবাই মেনশন দাও। না এডমিন লাগবে আছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব কোন টপিকটা নিয়ে সেটা নিয়ে একটু পরে বলি। আগে তোমাকে আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে তুমি এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপারে কোন কোন টপিক আছে সেইটা বুঝো, সেটা জানো, সেটা সম্পর্কে আগে আইডিয়া নাও। ঠিক আছে ওমর ফারুক, চলো আমরা দেখি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে কি কি টপিক আছে। ওকে, আমরা আমাদের যদি ইংলিশ সেকেন্ড পেপারের কারিকুলামটা দেখি, নাম্বার 1 আর্টিকেল। আর্টিকেল আমরা কে কে পড়ছি ছোটবেলা থেকে এ পর্যন্ত একবার হলেও? একটু কমেন্টে বলো। ফারহান ভাই চলে আসছে আমাদের এখানে, দেখেছো ইংলিশ সাবজেক্টের প্রতি সবারই কি টান, বাংলারাও চলে আসছে এখানে। আচ্ছা, সো নাম্বার 1 আর্টিকেল। আর্টিকেল ছোটবেলা থেকে পড়ছি। আচ্ছা, তারপরেও দেখবা যে তোমাকে যদি আমি এইচএসসির একটা বোর্ড কোয়েশ্চেন দেই সলভ করতে আর্টিকেলের, তোমার ওইখানে 10টা শূন্যস্থানের মধ্যে 2টা 3টা ভুল হয়ে যাচ্ছে। তার মানে একটু তো ট্রিকি, একটু তো কিছু না কিছু তো আছে যার কারণে আমাদের এই ভুলটা হয়। এগুলোর দায়িত্ব আমি নিব। তারপর প্রিপোজিশন, এটাও ছোটবেলা থেকে পড়েছি বাট এখানে একটু অ্যাডভান্স লেভেলের। তারপর স্পেশাল ইউজেস, যেটা আমরা আজকে পড়ব। দেখো এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, তুমি পরবর্তীতে যখন এই নামটা বিভিন্ন নামে শুনবা তুমি ঘাবড়ে যেও না, তুমি এটা পারো, আজকে ক্লাসে তুমি এটা শিখবা। ঠিক আছে, সেটা কি? গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এটাকে বলা হয় উইথ ক্লুজও বলে, আবার স্পেশাল ইউজেসও বলে, আবার এটাকে বলে গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস, বিভিন্ন নামে ডাকে। ঠিক আছে, ওকে, তাহলে 3টা টপিক আমরা জানলাম, আর্টিকেল, প্রিপোজিশন, এটাকে মেইনলি স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজ বলে, স্পেশাল ইউজেস বলে, এটা বলতে পারো। তারপর কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কন্ডিশনাল শিখতে হবে, ফ্রেজ জানতে হবে, ক্লজ জানতে হবে। এগুলো কোত্থেকে শিখবে? এগুলো তোমাদেরকে আমরা শিখাবো। ঠিক আছে, আচ্ছা, ইউজ অফ ভার্বস, এখানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা তুমি আগে ছোটবেলা থেকেই পড়ে আসছো। ওকে, তারপর চেঞ্জিং সেন্টেন্স, এইখানে হচ্ছে ভয়েস, সেন্টেন্স টাইপস। সেন্টেন্স টাইপসে কি কি আছে বলো তো? ওই যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, তারপর আবার ধরো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো। আচ্ছা, এরপর ডিগ্রি। তাহলে কি কি? আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, চেঞ্জিং সেন্টেন্স। আর কি কি থাকছে তোমাদের এইচএসসি সিলেবাসে? নারেশন, প্রনাউন রেফারেন্স,
এই জিনিসটা তুমি কখনো পড়ো নাই লাইফে। মডিফায়ার্স তুমি কখনো পড়ো নাই, নারেশন কিন্তু পড়ছো। সেন্টেন্স কানেক্টরস পড়ছো, সিনোনিম অ্যান্টোনিম টপিক হিসাবে পড়ো নাই, এমনি আলাদা করে পড়ছো। পাংচুয়েশন পড়ছো তুমি। সো এই সবগুলোই আমাদের এই যে বাংলা ইংলিশ আইসিটি ফাউন্ডেশন কোর্সটা আছে সেটাতে আমরা আলোচনা করব এক এক করে। যেমন আজকে আমাদের আলোচনার বিষয় হবে এই 3 নাম্বারটা। 3 নাম্বারটা তোমাকে আমি আলাদা একটা এক্সাম্পলও দিব না আজকে ক্লাসে, তোমাকে আমি এইচএসসির বোর্ড কোয়েশ্চেন থেকে এক্সাম্পল দিব, তুমি সেগুলোই সলভ করতে পারবা, এতটুকু নিশ্চিত থাকো। সো এই ক্লাসটা তোমার যে শুধুমাত্র আজকেই লাগবে ব্যাপারটা এমন না, তোমার আগামী একদম এইচএসসি পর্যন্ত থাকবে, রাইট? সো ক্লাসটা তুমি একটু রেকর্ড করে রাখো, আই মিন শেয়ার করে রাখো, তোমার এটা কাজে লাগবে, ঠিক আছে? যদিও ফেসবুক 1 মাস পরে ডিলিট করে দিতে পারে, যাই হোক। সো তোমরা যারা আমার সাথে নতুন, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, আমি 10 মিনিট স্কুলের ইংলিশ ডিপার্টমেন্টটা দেখার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছি। চলো আমরা তাহলে গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস এই যে টপিকটা আছে এইটার মূল আলোচনায় যাই, একদম মূল আলোচনায়। মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাকে এই টপিকটা থেকে 10টা প্রশ্ন দিব, তুমি বুঝে হোক না বুঝে হোক কমেন্টে 10টার আনসার করবা, দেখবা যে কয়টা হয়। 10-এ যদি তুমি 0ও পাও মন খারাপ করো না, কেন? আমি আগেই বলেছি যে এইটা তুমি লাইফে কোনোদিন পড়ো নাই, এটার কয়েকটা রুলস তুমি আগে পড়ছো, বাট এই টপিকটা লাইফে তুমি এসএসসি কোনোদিন পড়ো নাই। বুঝাতে পারলাম? সো কি করবা, আমি তোমাকে 10টা প্রশ্ন দিব, প্রি অ্যাসেসমেন্ট নাম যেটার, মানে তুমি এই টপিকটা পড়ার আগে কতটুক পারো, ঠিক আছে নাজিয়া জাহান? সো রেডি? আমি আবারও বলছি 10টা থেকে তুমি যদি একটাও না পারো কোনো ব্যাপার না, বাট ক্লাসের পরে যখন আমি আবার তোমাকে কোয়েশ্চেনগুলো দিব তখন তুমি পারতে হবে, কেন? ততক্ষণ আমি তোমাকে শিখিয়ে ফেলবো। সো রেডি? সবাই রেডি আমরা? শাহরিয়ার নাফিজ, লিটন, মেঘ, মেধা, রুমা, ওকে। অর্পা মণ্ডল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রেডি? রেডি থাকলে চলো আমরা আমাদের প্রাক মূল্যায়ন, অর্থাৎ একটা টপিক পড়ার আগে আমি এই টপিকে কতটুকু পারি সেটা একটু যাচাই করব। ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, ইউ আর রিয়েলি স্কেয়ার্ড। আবারও বলছি তুমি এখানে একটাও পারবা না, বাট মন খারাপ করো না। কেন এটা করতেছি? তুমি যখন 10টা থেকে একটা পাল্লা বা আন্দাজে ঢিল মারে একটাও হইল না, ক্লাসের পরে আবার যখন আমি তোমাকে দিব অন্যগুলো, সেগুলো আবার 10টা থেকে 5টা 7টা 8টা হবে, তখন তোমার মাঝে আলাদা একটা ভালো লাগা কাজ করবে। ট্রাস্ট মি, আলাদা একটা ভালো লাগা কাজ করবে। তুমি যখন উত্তর করবা তখন এইভাবে লিখো, হ্যাঁ 1 আনসার কি এ বি সি, মানে নাম্বারটা মেনশন করো। হ্যাঁ এখানে কি দেয়ার হবে, হোয়াট ইজ ইট লাইক হবে, উড ইউ মাইন্ড হবে, নাকি হ্যাভ টু হবে? আমাদের ক্লাসে এখন আমি দেখছি 420 জন আছে, বাট আমি চাই এটা 1000 ক্রস করুক। এটা তোমরাই পারবা। কিভাবে? 2টা ভাবে। নাম্বার 1 তুমি তোমার বন্ধুরে মেনশন দিতে পারো, নাম্বার 2 তুমি ক্লাসটা শেয়ার করতে পারো, ঠিক আছে? ওকে, একের আনসার সবাই বলছে বি সি ডি, অনেকে অনেক রকম করে বলছে। কেন এটার আনসার বি হলো, কেন সি হলো না, ঠিক আছে? এগুলোই আমরা আজকে ক্লাসে শিখব। ইট ইজ রেইনিং হেভিলি, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো প্লিজ। ইট ইজ রেইনিং হেভিলি, শেষ বাক্যবাদ। এইখান থেকে ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো প্লিজ। অপর্ণা, মফিজুর, আনজুমানারা, তারপর আর অনেকে অনেকে বাবা মায়ের আইডি থেকে জয়েন করেছো, আমি সরি যে ওই নামেই ডাকছি কারণ আমার সামনে ওইটাই শো করছে। জিহাদ ইসলাম, উম্মে হাফসা, বলো। আজকের ক্লাসটা আমি 1.5 ঘন্টার বেশি 1টা মিনিটও নিব না, তুমি 1.5 ঘন্টা থাকো। তোমার এইচএসসির কয়টা টপিক টোটাল মনে আছে? এইচএসসির কয়টা টপিক টোটাল? গ্রামারের 12টা। তার মধ্যে একটা টপিকের 90% সমাধান হয়ে যাবে আজকে ক্লাসেই, বাকি 10% বা আর একটু বেশি এটা তুমি প্র্যাকটিসের মাধ্যমে শেষ করতে হবে। সো তোমার কাছে মনে হইতে পারে লাইফে অনেক সময় বাকি আছে, ট্রাস্ট মি তুমি চোখের পলকেই এইচএসসি লাইফটা শেষ হয়ে যাবে। সো আজকে ক্লাসে মাত্র 90 মিনিট থাকো আমার সাথে, তোমাকে আমি 5 নম্বর নিশ্চিত করেই ক্লাসটা শেষ করব। আচ্ছা, এখানে বলছে উড ইউ মাইন্ড।
All the students kept quiet dash the teacher entered the classroom. The teacher thanked them all for this. তিন নাম্বারটা কি হবে? যারা লেট করে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলি, তোমার যদি একটাও না হয় কোনো ব্যাপার না, তুমি ট্রাই করো ভাইয়া, আমি তোমারে শিখাবো। এই টপিক তুমি আগে কোনোদিন পড়ো নাই, সো তোমার কাছ থেকে আমি এইটা আশা করি না যে তোমার একটাও হবে। হইলে তো ভালো, না হলে প্যারা নাই, ঠিক আছে? উম্মে সালমা, পারভিন, আকাশ নীল, আর কি আছো? সৈয়দ মেহরাব, দেলওয়ারা। উত্তর বলছে অ্যাজ সুন এজ। এগুলোর ব্যাখ্যা আজকের ক্লাস জুড়ে আমি তোমাদেরকে দিব। ড্যাশ ওয়াজ ওয়ান্স আ পুয়ার উইমেন হু হ্যাড 2 daughters। বাকিগুলো না পড়লেও আপাতত হবে, একটু পরে দেখো উত্তর করতে পারো নাকি। হ্যাভ টু, দেয়ার, উড রাদার, অ্যাজ ইফ। মুর্শেদা, সোনিয়া, রিমা, থ্যাংক ইউ। পারভিন নিশা, অনেককেই মেনশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ফাতেমা মৃধা, ঝুমা, রুমা, ফারিহা, বলো 4 নম্বরটা কি হবে ভাইয়েরা? এইটা কিন্তু তোমার এইচএসসির সিলেবাসের মূল সিলেবাসের একটা পড়া, ঠিক আছে নিশাত? আজকে ক্লাস শেষে আমি তোমাদেরকে একটা ছোট হোমওয়ার্কও দিব, ওইটা দিয়ে তুমি প্রমাণ করতে পারবা নিজেকে যে তুমি আসলেও শিখছো। কিভাবে? ক্লাসটা শেষ আমি হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করে দিব, তুমি ওই পোস্টের কমেন্টে উত্তর সাবমিট করবা। প্লিজ কারো কাছ থেকে দেখে উত্তর সাবমিট কইরো না, তোমারটা ভুল হোক শুদ্ধ হোক, তুমি যা পারো উত্তরটা সাবমিট করবা, ভাইয়া পরে তোমাকে দেখাই দিব যে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। সো এটার আনসার হচ্ছে দেয়ার। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ড্যাশ ইন আ রিচ ফ্যামিলি। কি হবে এটা বলো তো? বাট শি চোজ টু বি আ নার্স টু সার্ভ দ্য ফ্যামিলি। হাফসা, তানজিদ, বলো ভাইয়া এটা কি হবে? তানজিনা ইসলাম, হ্যাঁ রুমা, ইয়েস। পৃথ্বীরাজ ভাই, মাত্র শুরু করছি, প্যারা নাই। অনিক, তানজিদ, বলো ভাইয়া। মুশফিক বলছো ভাইয়া সব আনসার বি হইতেছে, দেখা যাক। আই ড্যাশ স্টে এট হোম টু নাইট দেন গো টু দ্য সিনেমা। এটা কি হবে? পারভিন নিশা, এইটার সমাধানও আমরা করে দিব সব টপিকের। তাশরিফা, বলো। আনোয়ার হোসাইন, বলো ভাইয়া। 6 আই ড্যাশ স্টে এট হোম টু নাইট দেন গো টু দ্য সিনেমা। সবাই বলছে ভাইয়া বি, বাট এটা আনসার তো সি। ক্লাস তো বিময় না, আল্লাহ। ওকে, উড্রাদার কেন হয়েছে এটা আমরা একটু পর জানবো। ড্যাশ আ ফেরিল্যান্ড ড্যাশ, সরি আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নেভার বিন দেয়ার। এইটা কি হবে? দেলোয়ারা। তারপর আর কে কে আছো? সিয়াম, কি হবে রে ভাইয়া এটা? ফাতেমা, অর্পা, ফারিহা, বলো। রূপা মাহমুদ, শারমিন রনি, এটা হবে হোয়াট ডাজ লুক লাইক। হি ড্যাশ স্টাডি ইংলিশ, হি হ্যাজ অ্যান ইন্টারেস্ট ইন লিটারেচার। কি হবে বলো তো? ফারিহা ঋতু, সুস্মিতা বণিক, শারমিন রনি, জোনায়েদ সিদ্দিক। 8 নম্বরটা কি হবে? হি ড্যাশ স্টাডি ইংলিশ, হি হ্যাজ অ্যান ইন্টারেস্ট ইন লিটারেচার। সৈয়দ মেহরাব। ওকে, এটার আনসার বলছে ভাইয়া বি, হ্যাড বেটার। 9 নাম্বার, হি কমান্ডেড মি ড্যাশ আই হ্যাড বিন হিজ সার্ভেন্ট। এটা তোমরা এসএসসিতে কমপ্লিটিং স্টোরিতে পড়ছো, সরি কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছো। রুহিন আহমেদ, তাহমিনা আরজু, বলো ভাইয়া। এমডি মফিজুর রহমান, নিহানা দিয়া, এটা আনসার কি? অ্যাজ ইফ। লাস্ট কোয়েশ্চেন আজকে ক্লাসের, শি ড্যাশ মেনটেইন অল দ্য এক্সপেন্ডিচার ইন হার ফ্যামিলি। কি হবে বলো তো? এটার আনসার কি হবে? তোমাদের সাথে এই যে ফাউন্ডেশন কোর্সটা আছে, যে কোর্সে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সবগুলো টপিকের বেসিকটা ক্লিয়ার করে দিব। ফর এক্সাম্পল, আজকে এই যে টপিকটা আমরা পড়ব, টপিকের নাম কিন্তু এখানে লেখা আছে, আজকে এই যে টপিকটা আমরা পড়ব, এই টপিকের
তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইটা একদম ডিটেইলে বিস্তারিত কোথায় পড়বো আমরা, বিস্তারিত আমরা পড়তে পারবো এই যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ যে কোর্সটা আছে সেখানে। ঠিক আছে, এই জার্নিটাতে, এটা নিয়ে পরে কোনো একদিন কথা বলবো। এই জার্নিটা তোমার শুধু এইচএসসি না, একদম এডমিশন পর্যন্ত পুরো দায়িত্বটা আমি নিজে নিব। তোমাকে কিভাবে এইচএসসিতে A+ নিশ্চিত করা যায়, কিভাবে এডমিশনে ভালো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল এগুলো নিশ্চিত করা যায়, সেটা আমরা এই কোর্সটাতে করব। এই যে এই কোর্সে বই আছে আলাদা, তারপর আলাদা প্রাইভেট গ্রুপ আছে, এগুলো প্রাইভেট গ্রুপ কিন্তু, এই যে দেখো। ঠিক আছে, ওকে, চলো আমরা মূল পড়ায় ফিরে যাই। ডিসকাশন অ্যান্ড প্র্যাকটিস, একদম তোমাকে আমি বোর্ড কোয়েশ্চেন দিয়ে এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি, এক্সাম্পল দিয়েছি, এগুলো বুঝাই দিব। তার আগে একটু আমাকে বলো তো, তোমরা 10-এ কত পেয়েছো? 10টা যে প্র্যাকটিস করেছি, 10-এ তোমরা কত পেয়েছো? পারভিন, নিশা, ফারিহা, 10-এ কার কত হয়েছে? মাহাদি, ফারিহা, তানজিদ, শারমিন, রনি। অনলাইন ব্যাচের ক্লাস কবে শুরু হবে? এটা মূলত পেইড। হ্যাঁ, এটা মানে এই কোর্সটা বাংলা ইংলিশ আইসিটি তো ফ্রি কোর্স, বাট এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংরেজি এই যে কোর্সটা আছে এটা পেইড। এইটার মূল ক্লাস কিন্তু আমরা মানে আস্তে আস্তে তোমাকে বেসিক শুরু করবো এখনই, এখন থেকে টুকটাক ক্লাস দিব, বাট একদম মূল ক্লাসটা কিছুদিন পর শুরু করছি আমরা। আচ্ছা চলো তাহলে, কার কয়টা হলো? কেউ বলছে 6টা, 9টা, কিভাবে? এই টপিক কখন পড়ছো? একজন বললো ভাই 10টা, আরেকজন বলছে ভাই একটা হয় নাই। ব্যাপার না ভাই, আছি তো, কেন আছি আমি। আচ্ছা মাশাআল্লাহ, চলো শুরু করি। এই যে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অথবা ওয়ার্ডস, এই যে টপিকটা আছে, আগে এই টপিকটার মানেটা কি বুঝো। স্পেশাল মানে কি? স্পেশাল মানে হচ্ছে বিশেষ, রাইট? বিশেষ। ইউজ মানে কি? ব্যবহার। অফ সাধারণত আমরা বাংলায় র অথবা এর ব্যবহার বুঝাতে লিখি। এবার আসো ফ্রেজ আর ওয়ার্ডসের মধ্যে, ফ্রেজ আর ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, কাপ, কাপ মানে কি? ইয়েস, সো কাপ এটা একটা ওয়ার্ড। ধরো অফ, এটা একটা ওয়ার্ড। এরপর টি, এটা একটা ওয়ার্ড। ওয়াটার, এটা একটা ওয়ার্ড। মানে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কি ওয়ার্ড। এই যে এরকম আলাদা আলাদা ওয়ার্ডগুলো কয়েকটা শব্দ মিলে একসাথে যখন একটা অর্থ দিবে, গ্রুপ হবে। মনে করো আমি বললাম a cup of water, এক কাপ জল, এক কাপ পানি। দেখো একটা শব্দ, একটা শব্দ, একটা শব্দ, একটা শব্দ, মানে একাধিক শব্দ একসাথে মিলে একটা গ্রুপ হয়েছে। একাধিক শব্দ একসাথে মিলে একসাথে বসে একটা গ্রুপ হয়েছে। মসিনা, গ্রুপ হয়ে একটা অর্থ দিচ্ছে যে এক কাপ পানি, এক কাপ চা, এক কাপ কফি। এটাকেই আমরা বলি ফ্রেজ। ফ্রেজে নর্মালি কোনো ভার্ব, ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব জিনিসটা কি সেটা আবার ভার্বের ক্লাসে বলবো, আপাতত একটু কি বলো। লিখতে হবে না, তোমাদের সাথে তোমাদের ওই যেই অ্যাপে গেলে এই কোর্সে যারা এনরোল করেছো তারা ওইখানে এইগুলো পেয়ে যাবা। সো আমি কি ফ্রেজ জিনিসটা মোটামুটি বুঝাইতে পারলাম তোমাকে? ওয়ার্ড তো বুঝো, ওয়ার্ড মানে শব্দ, একটা শব্দ, একটা শব্দ, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড। এই কয়েকটা ওয়ার্ড একসাথে বসে, যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, মানে ভার্ব যেখানে থাকবে না, এইরকম কয়েকটা শব্দ একসাথে বসে যখন অর্থ দিবে, তখন আমি সেটাকে বলছি ফ্রেজ। এটা কিন্তু সেন্টেন্স না। সেন্টেন্স হতে হলে ভার্ব লাগে, ফ্রেজ হতে হলে ভার্ব লাগে না। ফ্রেজের বাংলা ইয়েস শব্দগুচ্ছ। থ্যাংক ইউ জিন্না, তারা অনেককে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি মুক্তাদির, কেমন আছো? ইয়েস তাথই তাবাসুম। সো আমি তোমাদেরকে আশা করি ফ্রেজ এবং ওয়ার্ড কথাটা মানে বুঝাতে পেরেছি। সো একাধিক শব্দ, একটা শব্দ,
মিলে মানে আমরা এই নংটাতে এই টপিকটাতে এমন একটা মাত্র শব্দ দেখবো, আবার একাধিক শব্দ দেখবো, মানে ফ্রেজও দেখবো, যেগুলোর ব্যবহারটা মূলত আমরা এখানে শিখব। যেমন ধরো ইট, এটা একটা ওয়ার্ড, হোয়াট ডাজ লুক লাইক ফ্রেজে পড়বে নাকি হোয়াট ইফ। সো এইরকম একাধিক শব্দের কিছু ব্যবহার জানবো, আবার একটা শব্দেরও কিছু বিশেষ ব্যবহার আমরা এই টপিকটাতে শিখব। মূল কথা হচ্ছে কিছু শব্দ এবং শব্দগুচ্ছের বিশেষ ব্যবহার আমরা এখানে শিখব। ক্লিয়ার? এই টপিকে আমরা কিছু শব্দ এবং শব্দগুচ্ছ মানে একাধিক শব্দের বিশেষ কিছু ব্যবহার আমরা শিখব। থ্যাংক ইউ। আচ্ছা, আরে ফাহাদ ভাই ওয়েলকাম। এখন আসো, এই টপিকটাতে যদি তুমি ভালো করতে চাও, সত্যি কথা বলতে একদমই প্যারা নাই কোনো, একদমই চিল এই টপিকটা, একদম জাস্ট কয়েকটা রুলস আর সেগুলোর টেকনিক জানলেই তুমি হবে। হ্যাঁ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। সো চলো, তোমাকে পরীক্ষায় এই টপিকটা থেকে কিভাবে প্রশ্ন দিবে সেটা একটু আমি দেখাই, দেন আমরা আলোচনায় আসি। দেখো, পরীক্ষায় এইরকম প্রশ্ন আসে, উপরে একটা বক্স দেওয়া থাকে, উইথ ক্লু কিন্তু এটা, উপরে একটা বক্স দেওয়া থাকে, নিচে এবিসি দিয়ে এভাবে শূন্যস্থান দেওয়া থাকে। পরীক্ষায় কিভাবে আসে প্রশ্নটা, এটা কি বুঝাতে পারলাম? বলো তো, পরীক্ষায় কিভাবে আসে এটাকে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম? উপরে ওই যে বক্স থাকবে, নর্মালি রাইট ফর্ম অফ ভার্বের মতোই বক্স থাকবে, নিচে এবিসিডি দিয়ে এরকম শূন্যস্থান দেওয়া থাকবে। ওকে, যদি এটা বুঝো তাহলে আবার চলো আমরা আমাদের পড়ায় আবার ফিরে যাই। পরীক্ষায় শূন্যস্থানে কখন ওয়াজ বর্ন কথাটা থাকবে, বক্সের ভিতরে অনেকগুলো লেখা থাকবে, তার মধ্যে একটা হচ্ছে ওয়াজ বর্ন। শূন্যস্থানে কখন ওয়াজ বর্ন হবে সেটা আমরা এখন দেখব। ধরো এরকম শূন্যস্থানে কখন ওয়াজ বর্ন হবে সেটা আমরা এখন শিখব। বর্ন মানে কি? জন্মগ্রহণ করা, রাইট? ওয়াজ বর্ন এটা পেসিভ, জন্ম তো কেউ নিজে নিজে নিতে পারে না, তাই না? সো ওয়াজ বর্ন সহজভাবে যদি আমি তোমাকে বলি, শূন্যস্থানটা থাকবে এইখানে, এই জায়গায় ফাঁকা থাকবে। এটার আগে তুমি একটা নাউন বা প্রনাউন দেখবা, পরে তুমি কোন একটা জায়গার নাম দেখবা, কোন একটা সাল থাকবে, কোন একটা সময় থাকবে। ফর এক্সাম্পল, আমি এখানে ফারিহাকে কমেন্টে দেখছি, আমি জানি না ফারিহা কোথায় জন্মগ্রহণ করছে, কোন জেলায়, আমি ধরে নিচ্ছি ফারিহা সিলেটে জন্মগ্রহণ করেছে। সো এরকম থাকবে, ফারিহা ড্যাশ সিলেট, ইন সিলেট, তাহলে ফারিহা ওয়াজ বর্ন ইন সিলেট, এরকম করে হবে। আবার ধরো আমি এখানে মাহবুব হোসাইনকে দেখছি, তো আমি যদি বলি মাহবুব হোসাইন ড্যাশ ইন, কত সালে মাহবুব জন্মগ্রহণ করেছে, ধরো 2010। সো এই শূন্যস্থানটাতে ওয়াজ বর্ন হবে। সো শূন্যস্থানের আগে কোন একজনের নাম থাকবে, মানে কোন একটা নাউন থাকবে বা প্রোনাউন থাকবে, শূন্যস্থানের পরে কোন একটা জায়গার নাম থাকবে কিংবা সাল সময় মেনশন করা থাকবে, তখন আমরা বুঝবো যে শূন্যস্থানে কি বসাতে হবে, ওয়াজ বর্ন। দেখো, বোর্ডে আসা একটা প্রশ্ন দেই, তুমি পারবা। এটা রাজশাহী বোর্ডে, এইচএসসির, এসএসসি না কিন্তু, এইচএসসির রাজশাহী বোর্ডে গত বছর প্রশ্নে আসছে। দেখো তুমি পারবা। বলছে সক্রেটিস was sentenced to death by drinking hemlock. আচ্ছা, এটা বাদ, এখান থেকে মূলত বাক্যটা পড়ো। সক্রেটিস ড্যাশ ইন 469 BC। সক্রেটিস, এই যে দেখো একটা নাউন পেলাম শূন্যস্থানের আগে, শূন্যস্থানের পর একটা সাল পেলাম, শূন্যস্থানে কি হবে বলো তো? তোমরা এক লিখে উত্তর কইরো, শূন্যস্থানে কি হবে বলো তো? সভ্যতা, দেলোয়ারা। আচ্ছা, মফিজুর রহমান বলছে ভাইয়া আমি নিজেই সিলেটরি। আচ্ছা ঠিক আছে, কাঠগোলাপ, নিহা বলো এইখানে কি হবে? ওয়াজ বর্ন। মিহাদ বলেছে ভাইয়া ওয়াজ বর্ন, সাদিয়া বলেছে ওয়াজ বর্ন, রিফাত কি বলো বলো, ফারিহা কুষ্টিয়া থেকে, ওকে,
বলো ফারিহা এখানে কি হবে? লুৎফুন নাহার বলছে ভাইয়া ওয়াজ বর্ন। ওকে, বুঝে গেছো না? বোর্ডের প্রশ্ন এমন না যে ভাইয়া তুমি মানে তুমি যাতে বা আমি এমন সহজ সহজ এক্সাম্পল আনছি যে তুমি উত্তর করলে ভাল লাগবে, ব্যাপারটা এরকম না। আমি বোর্ডের এক্সাম্পল আনছি যে তুমি আসলেও পারো কিনা নিজের যাচাই করতে পারবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ আ নার্স। শি ড্যাশ ইন ইতালি। শূন্যস্থানের আগে একটা নাউন বা প্রনাউন। নাউন মানে কি? নাম। নামের পরিবর্তে যেটা হয় এটা হচ্ছে প্রনাউন। শূন্যস্থানের পরে একটা জায়গার নাম কি হবে বলো তো? শূন্যস্থানে শি ড্যাশ ইন ইতালি। 2 নাম্বারটা কি হবে? নুসরাত জাহান দীপা 2 লিখে আনসার করো। শি ড্যাশ ইন ইতালি, এইটা এসেছে দিনাজপুর বোর্ডে গত বছর। কেউ যদি না বুঝো প্লিজ ভাইরে বইলো যে ভাইয়া আমি এটা বুঝতেছি না কিভাবে হইলো। আমি চাই তুমি আজকে ক্লাসে এসে যতটুকু আমরা ক্লাসে পড়বো ততটুকু তুমি পরীক্ষায় আসলে যাতে উত্তর করতে পারো। নাসরিন, মারিয়া, সভ্যতা, ফারিহা বলো ভাইয়া। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ আ নার্স, শি ড্যাশ ইন ইতালি। ইয়েস, ওয়াজ বর্ন। থ্যাংক ইউ রাহাত। এডমন্ড বার্গ ওয়াজ এন orator, writer and state politician. He dash in 1729 in England. এইখানে শূন্যস্থানের আগে প্রনাউনও আছে, আবার শূন্যস্থানের পরে সালও আছে, সময়ও আছে, সরি জায়গার নামও আছে। কি হবে বলো তো? বলো ভাইয়া। শূন্যস্থানের পরে সালও আছে, স্থানও আছে, ওয়াজ বর্ন হবে। থ্যাংক ইউ সো মাচ, কারেক্ট আনসার ওয়াজ বর্ন। সো তোমরা কি বুঝতে পেরেছো কেন এখানে ওয়াজ বর্ন হলো? সহজ ভাষায় কি বুঝিয়েছে দেখো। এই যে এডমন্ড বার্গ, হি ড্যাশ ইন 1729, তিনি 1729 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। সো এখানে কি হবে? হি ওয়াজ বর্ন। এখন দেখো যারা বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে আবার বলি কিভাবে সহজে মনে রাখবা। শূন্যস্থানের আগে একটা নাউন বা প্রনাউন থাকবে, মানে একজনের নাম থাকবে, অথবা হি, শি, আই, দে এরকম থাকবে। দে থাকে না, নর্মালি সিঙ্গুলার থাকে, হি, শি, ইউ এরকম। আচ্ছা, তো শূন্যস্থানের আগে একটা নাউন বা প্রনাউন থাকলো, শূন্যস্থানের পরে একটা সাল থাকবে, হ্যাঁ 1729, 469 এরকম, অথবা জায়গার নাম থাকতে পারে, ইংল্যান্ড, অথবা এরকম হইতে পারে যে সম্ভ্রান্ত পরিবার। ঠিক আছে, ওকে। এই টাইপ সিচুয়েশনে শূন্যস্থানে তুমি ওয়াজ বর্ন দিবা। ক্লিয়ার? ক্লিয়ার? সো তোমার এইচএসসি পরীক্ষা কত সালে? 2027 সালে। এটা হচ্ছে 2025 সাল। মাঝে 25 সাল অর্ধেক রয়েছে প্রায়, মাঝে আরো 1 বছর আছে, মানে সব মিলিয়ে 1.5 বছর আছে। 1.5 বছর পরে তোমার যখন বোর্ড পরীক্ষাটা হবে তখন এইখান থেকে একটা প্রশ্ন থাকবেই। তুমি এটার উত্তর করতে পারবা কিনা আমারে বলো। বলো তো, এটার উত্তর করতে পারবে কিনা? মানে এইখানে যে ওয়াজ বর্ন হবে এটা বুঝবা, মানে বুঝবে কিনা তখন? বুঝবে তো, রাইট? সো একদম এই প্রবলেমটা, এই মানে এই রুলটার উপর আমাদের আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এবার আসো লেট এলোন। মানে শূন্যস্থানে কখন লেট এলোন হবে এটা আমরা একটু জানবো। লেট এলোন মানে কিছুটা এমন বুঝায় যে না বললেই নয়, তো দূরের কথা। ঠিক আছে, সহজভাবে আমি যদি বলি, মনে করো যে রূপা হাঁটতে চলতে একটু অপছন্দ করে, ও মনে করো যে রিক্সায় করে চলতে পছন্দ করে। অথবা আরো সহজভাবে বলি, রূপা মনে করো যে হাঁটতে মানে ওর ভালো লাগে না, তো ওকে এসে তাওহিদা বলল যে দোস্ত চল কালকে আমরা একটা ম্যারাথন দেই, ফারহান ভাই যেটা করে। ঠিক আছে, রূপা বলল, বা তাওহিদা এসে আবার অন্য একটা কথা বলতে পারে যে চল আমরা কালকে 5 মাইল দৌড়াই, 5 কিলোমিটার দৌড়াই। তো রূপা তখন বলল যে আমি হাঁটতেই পারি না, 5 মাইল তো দূরের কথা। এই যে তো দূরের কথা।
আবার আরো সহজ এক্সাম্পল দিই, ধরো তানজিদ অনেক মেধাবী, তানজিদ হচ্ছে A+ পাবে নিশ্চিত, আর আমি হচ্ছে একদম ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্টটা। তো ধ্রুব এসে তানজিদরে বলতেছে যে দুর্জয় ভাই কিন্তু এবার ফাটাই দিবে। তানজিদ বলছে উনি পাশ করবে কিনা সেটা নিশ্চিত না, ফাটাই দেওয়া তো দূরের কথা। ঠিক আছে, আচ্ছা। সো ব্যাপারটা কিছুটা এরকম যে শূন্যস্থান তো হবে এইখানে, মানে এইখানে তো লেট অ্যালোন দেওয়া থাকবে না, তুমি আমি বসাতে হবে। এটার আগে ছোট একটা জিনিস থাকবে, মনে করো হাঁটা, এটার পরে হচ্ছে বড় জিনিস থাকবে, ম্যারাথন, দৌড়ানো। এরকম আমি একটা এক্সাম্পল দিই, আরো সহজভাবে বুঝবা। বলছে যে আই ক্যান হার্ডলি ওয়াক ড্যাশ রান আ রেস। শূন্যস্থানের আগে হাঁটা, পরে দৌড়ানো। সো শূন্যস্থানের আগে ছোট জিনিস, পরে বড় জিনিস থাকলে এইরকম শূন্যস্থানে আমরা কি দিব, লেট অ্যালোন। যেমন বলছে আমি মানে খুবই কম হাঁটতে পারি, দৌড়ানো তো দূরের কথা। ঠিক আছে, এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, ঢাকা বোর্ডে। নাজিয়া ক্লিয়ার? লেট অ্যালোন কখন হবে বুঝাতে পারলাম? এটা দ্বারা মূলত আগে উল্লেখিত কোন একটা বিষয় থেকে পরের বিষয়টা সম্পূর্ণ বিপরীত বুঝায়। এটা কি মোটামুটি ক্লিয়ার তোমরা? লিটন ওয়াজ ডেথ হবে না কেন শূন্যস্থানে? আর এটা তো বক্স দেওয়া থাকবে উপরে ভাইয়া, ওইখানে এই অপশনটাই থাকবে না। আচ্ছা, যদি এটা বুঝো, দেখো তো এটা পারো নাকি, মানে বুঝে উত্তর করবা। এগুলোর উত্তর তো লেট অ্যালোনই হবে, বাট বুঝে উত্তর করো। বলছে হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপস। সে কয়েক কদমই আগাইতে পারে না, হাঁটতে পারে না। ড্যাশ রান ফর আ মাইল। 1 মাইল দৌড়ানো তো দূরের কথা। সে কয়েকটা কদমই হাঁটতে পারে না, 1 মাইল দৌড়ানো তো দূরের কথা। এরকম তো দূরের কথা বুঝাতে আমরা কি দিব, লেট অ্যালোন। কি দিব, স্নিগ্ধ তারা, বর্ষা, কি দিব ভাইয়া, লেট অ্যালোন। মাহবুব বুঝাতে পারলাম? তাহলে আমরা দুইটা শিখলাম, একটা হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন কখন হবে, কারো জন্মগ্রহণ করা বুঝাতে। সেক্ষেত্রে শুরুতে একটা সাবজেক্ট থাকবে, নাউন প্রোনাউন, শেষে একটা ধরো জায়গার নাম থাকবে, সাল থাকবে, এরকম থাকতে পারে, মাঝে আমরা ওয়াজ বর্ন দিব। তারপর এরকম শুরুতে ছোট জিনিস, পরে বড় জিনিস। এইটাই ক্ষেত্রে মরিয়ম বেগম আমরা এখানে কি দিব, লেট অ্যালোন। ক্লিয়ার বর্ষা? ওকে, এবার আসো আরেকটা শূন্যস্থান, মানে শূন্যস্থানে হোয়াট ডাজ লুক লাইক কখন হবে। এটা একটু সহজ। কেন সহজ? দেখো এইখানে ফ্রেজটা মূলত এরকম যে হোয়াট ডাজ ডট 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 লুক লাইক। এই যে ডট দেখতেছো, এই যে ডট দেখতেছো, ফাঁকা জায়গা দেখতেছো, এইখানে কোনো একটা শব্দ থাকবেই। সো পরীক্ষার হলে যদি তুমি শুরুতে একটা শূন্যস্থান দেখো, শূন্যস্থানের পরে ফাঁকা জায়গা থাকবে, সরি মানে কিছু লেখা থাকবে, এরপরে আবার শূন্যস্থান দেখো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখো, তখন তুমি মোটামুটি 60% শিওর হতে পারবা যে ওইখানে হোয়াট ডাজ লুক লাইক হবে। তোমার মনে প্রশ্ন হতে পারে যে বাকি 40% কেন না? কারণ এইরকম আরো দুই একটা আছে যেখানে দুইটা শূন্যস্থান থাকে। হোয়াট ডাজ লুক লাইকে দুইটা শূন্যস্থান থাকে। কয়টা? দুইটা। ওকে, হোয়াট ডাজ লুক লাইক এটা কখন ব্যবহার করি? অদ্ভুত বা ভিন্ন রকমের কোনো জিনিস দেখে আমাদের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আচ্ছা রুমা মনে করো যে কখনো এলিয়েন দেখে নাই। রুমা তার বাবাকে বলল, বাবা একটা এলিয়েন দেখতে কেমন? এই যে একটা এলিয়েন দেখতে কেমন, তার কাছে এটা অদ্ভুত লাগতেছে। সো এই টাইপ ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। আচ্ছা মনে রাখবা, মাঝের যেই এই যে ডট ডটের জায়গায় যে নাউনটা হবে এটা সিঙ্গুলার হবে। কেমন? ওকে, দেখো ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট? আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। এইখানে আমরা বলেছি হোয়াট ডাজ লুক লাইক কখন হয়, সহজে বুঝবো কিভাবে? প্রথম উপায় হচ্ছে শূন্যস্থান দুইটা হবে, দুইটা শূন্যস্থান পাইলাম। দ্বিতীয় উপায় হচ্ছে এই যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, মানে দ্বিতীয় শূন্যস্থানটার পরে একটা শূন্যস্থান
প্রশ্নবোধক চিহ্ন আছে, পেয়ে গেলাম। এবার আসো এখানে কেন হোয়াট ডাজ লুক লাইক হবে, অন্য কিছু হবে না। 3 নাম্বার আলামত, আমরা জানি হোয়াট ডাজ কথাটার পরে যেহেতু ডাজ আছে এই জায়গায় সিঙ্গুলার নাউন হবে, এজন্য বলেছে অ্যান এলিফ্যান্ট, একটা হাতি, সিঙ্গুলার নাউন, একটা হাতি, সব হাতিকে বোঝায় নাই। সো 3 নাম্বার আলামতটা আমরা পেয়ে গেলাম। এরপর বলতেছে, মনে আছে একটু আগে আমি রুমাকে দিয়ে এক্সাম্পল দিলাম যে একটা এলিয়েন দেখতে কেমন, এরকম যে ক্যান এনিওয়ান টেল মি, আমাকে কি কেউ বলতে পারো হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, একটা হাতি দেখতে কেমন। আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনোই হাতি দেখি নাই। আরে কোন বাপের ঘরে যে জন্মাইছে কে জানে, হাতি নাকি দেখে নাই। তাহলে এখানে আমরা কি দিচ্ছি, হোয়াট ডাজ লুক লাইক, কারণ আমরা একটা জিনিসের আকৃতি জানতে চাইতেছি। আমার কাছে এটা অদ্ভুত, হাতি আমি কোনোদিন দেখি নাই, আহারে। সো এইটাই ক্ষেত্রে আমরা কি দিব, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক কি বুঝতে পেরেছ? প্রভা, ফারিহা, তাসিন, আঞ্জুমানারা বেগম, মফিজুর রহমান। পরীক্ষার হলে আচ্ছা ওইটা পরে, আস্তে ধীরে পরীক্ষার কথা পরে যাও। ভাল লাগতেছে না, সহজ লাগতেছে তো, মজা না? এগুলো সব বোর্ডে আসা প্রশ্ন, গত বছরের প্রশ্ন। আচ্ছা দেখো, এইটার উত্তরও হোয়াট ডাজ লুক লাইক হবে, বাট কেন হবে সেটা বুঝার ট্রাই করি আমরা। বলছে যে ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ ইট লুকস ভেরি বিউটিফুল। বলছে একটা ব্যালকনি ধরো দেখতে কেমন, কিভাবে বুঝবা? এখানে 2টা শূন্যস্থান আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, মাঝে যে শব্দটা আছে সিঙ্গুলার। সো আমরা মোটামুটি ধরতে পারি এখানে কি হবে, হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, ব্যালকনিটা দেখতে কেমন। ইট লুকস ভেরি বিউটিফুল, এটা দেখতে খুবই সুন্দর। তাহলে কি কি জানলাম আমরা শুরু থেকে? নাসরিন, প্রথমে ওয়াজ বর্ন কখন হবে জানলাম, তারপর আমরা জানলাম যে লেট অ্যালোন কখন হবে। ওই যে আমি হাঁটতেই পারি না, দৌড়ানো তো দূরের কথা, সে পাসই করবে না, A+ পাওয়া তো দূরের কথা। সো লেট অ্যালোন গেল। 3 নাম্বারে হোয়াট ডাজ লুক লাইক গেল। আচ্ছা আমি এগুলো তোমাদেরকে মনে করাই দিব, তোমরা প্রেশার নিও না। আচ্ছা এবার আসো, হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক বা হোয়াটস ইট লাইক। আচ্ছা হোয়াট ইজ ইট লাইক বলতে কোনো কিছু করার অনুভূতি কেমন সেটা বুঝায়, কোনো কিছু করার অনুভূতিটা কেমন সেটা বুঝায়। আচ্ছা এইটা বুঝার অন্যতম সহজ উপায় হচ্ছে এই যে শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে, মনে করো ওয়াকি, তারপরে এখানে অনেক লেখা থাকবে, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। আমি দেখাই। এইটার সাথে কিন্তু আরো একটা জিনিস মনে রাখবা, এটার সাথে মানে একটার সাথে কিন্তু মিল আছে, মানে স্ট্রাকচারের মিল এরকম অনেক পাবা, তখন তোমার কনফিউশন জাগতে শুরু করবে, আর তখনই আমি তোমাকে হেল্প করবো, প্যারা খায় না। আচ্ছা দেখো, শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি, যে সুইম ভার্ব সাথে আইএনজি। আচ্ছা সো শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি পাইছি। আচ্ছা এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন পাইছি, এই যে এটার মানে হচ্ছে এটা শূন্যস্থান না, এটার মানে হচ্ছে এই যে মাঝের লেখাগুলা পাইলাম। তাহলে আমরা মোটামুটি ধরতে পারি যে এইখানে হোয়াট ইজ ইট লাইক হবে। ঠিক আছে, একজন বলছে ভাই উড ইউ মাইন্ড হবে না? ইয়েস, উড ইউ মাইন্ডের স্ট্রাকচারটা এরকম বাট ডিফারেন্ট, দেখাবো। বলছে যে কোনো কিছু করার অনুভূতি কেমন সেটা বুঝাতে আমরা হোয়াট ইজ ইট লাইক ব্যবহার করি, কোনো কিছু করার অনুভূতিটা কেমন সেটা বুঝাতে। সো আমি যদি বলি ড্যাশ সুইমিং ইন এ রিভার, মানে মূলত আমি জানতে চাচ্ছি, মানে আই এম সো এক্সাইটেড, বলতেছে যে নদীতে সাঁতার কাটার অনুভূতিটা কেমন। আই এম সো এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড এটা নিয়ে। সো আমি সাঁতার কাটি নাই, ধরো নদীতে কোনোদিন নামি নাই, পুকুরে নামছি, সুইমিং পুলে নামছি, নদীতে কোনোদিন নামি নাই, এখন আমি নামতে চাই, এটার ব্যাপারে আমি খুবই এক্সাইটেড। সো এখানে কি হবে, হোয়াট ইজ ইট লাইক।
সেম ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট ইউ আর রিয়েলি স্কেয়ার্ড। শূন্যস্থান ভার্ব প্লাস আইএনজি শেষে প্রশ্নবোধক চিহ্ন। উইথ আ ভিউ টু, তারপর ধরো উড ইউ মাইন্ড, এগুলো কখন হবে দেখাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, সো কি হবে, হোয়াট ইজ ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, এইভাবে আমরা দিতে পারি। কেমন? এইটার সাথে মিল তোমরা একটু পরেই পাবা কিছু জিনিসের, দেখাচ্ছি। তার আগে আমরা দেখি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, ঠিক আছে? এটা একদম সহজ, তুমি আমি আমরা সবাই কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছি। সভ্যতা অ্যাজ ইফ মানে কি, যেন, অ্যাজ দো মানেও যেন, দুটোই সেম, তুমি যেটাই বসাও সমস্যা নাই। তো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর ব্যবহার দুইটা। কয়টা? দুইটা। এইখানে শূন্যস্থান থাকবে, এইখানে শূন্যস্থান থাকবে, মানে এই যে জায়গায় আছে। শূন্যস্থানের আগে যদি তুমি দেখো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর পরে যদি দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স। শূন্যস্থানের আগে প্রেজেন্ট ইনডেফিনিট, পরে পাস্ট ইনডেফিনিট যদি দেখো, ইন দ্যাট কেস ওই শূন্যস্থানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসে। প্রথম শর্ত বুঝছো? আমি উদাহরণ দিচ্ছি, দেখো। শূন্যস্থান আগে হচ্ছে সাবজেক্ট প্লাস V1, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্টে পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সরি V1, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো শূন্যস্থানের আগে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট পাইলাম, শূন্যস্থানের আগে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট পেয়েছি। শূন্যস্থানের পরে সাবজেক্ট হি, নিউ, ভার্বের 2 নাম্বার ফর্ম। সো সাবজেক্টের পরে যখন ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে তখন সেটাকে আমরা বলি পাস্ট ইনডেফিনিট। সবাই আমরা জানি। এখানে যারা টেন্স পারো না, একটু আমাকে বলো তো কাদের টেন্সের সমস্যা আছে, তোমাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করব। কারণ তোমাকে আমি আজকের পড়াতে হয়তো টেন্সটা ওইভাবে কাজে নাও লাগতে পারে, লাগছে না, বাট আমি যদি তোমাকে, আমরা মানে আরো অন্যান্য যে টপিকগুলো আছে এগুলো পড়ার সময় কিন্তু তোমার টেন্স লাগবেই। সো টেন্স কারা কারা পারো না ভাইয়াকে একটু এখন বলো, তোমাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করব আমি, আই প্রমিস। কারণ তুমি যদি টেন্স না পারো, সেন্টেন্স না পারো, পার্টস অফ স্পিচ না পারো, তাইলে তুমি গ্রামারের অন্যান্য যে টপিকগুলো আছে এগুলো ভালো পারবা না। কার কার টেন্সের সমস্যা আছে? না, ক্লাসটা 1.5 ঘন্টার। আচ্ছা, ঠিক আছে, ওকে। যাদের টেন্সের সমস্যা আছে, সেন্টেন্সের সমস্যা আছে, ভার্বের পার্টস অফ স্পিচের সমস্যা আছে, তোমাদের জন্য ভাইয়া আলাদা একটা ব্যবস্থা করছি, ঠিক আছে? ওকে, সো দেখো, তাইলে তো তোমরা এটা বুঝবা না, তোমাদের জন্য একটু কঠিন হতে পারে এই উদাহরণ, এই এক্সাম্পলটা। শূন্যস্থানের আগে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পেলাম, শূন্যস্থানের পরে আমি পাস্ট ইনডেফিনিট টেন্স পেলাম। দ্যাট মিনস আমরা শূন্যস্থানে কি দিতে পারি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। কি বুঝাচ্ছে? হি ওভারলুকস মি, অ্যাজ ইফ যেন হি নেভার নিউ মি। আমাদের মাঝে কিছু ফ্রেন্ড থাকবে, দেখবা কয়েকদিন পর কলেজে উঠবা তো, তখন দেখবা এমনভাবে তাকাবে, তোমার কিন্তু কলেজে দেখছে, রাস্তায় দেখার পর তোমারে এমনভাবে তাকাবে যে চিনেই না তোমারে, তোমারে কোনোদিন দেখেই না। এইরকম একটা কাহিনী হয়েছে এখানে। সো কি হবে? হি ওভারলুকস মি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নেভার নিউ মি। কেন? ওই যে সহজ হিসাব, শূন্যস্থানের আগে আমি প্রেজেন্ট ইনডেফিনিট দেখেছি, পরে পাস্ট ইনডেফিনিট দেখেছি। আচ্ছা, পরের এক্সাম্পলটাতে চলো দেখি। দেখো, বলছে ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেলস, হি টকস। শূন্যস্থান, শূন্যস্থানের আগে সাবজেক্ট V1, এটা কি? V1 মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। V1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট। যারা V1 জিনিসটা বুঝতেছ না, তোমাদের জন্য আমি টেন্সের ক্লাসের আলাদা ব্যবস্থা করতেছি, একটু ধৈর্য ধরো, আজকে ক্লাসের পরে। আচ্ছা, আবার শূন্যস্থান, শূন্যস্থানের পরে সাবজেক্ট V2, তার মানে এইটা হচ্ছে ওই যে শূন্যস্থানের আগে প্রেজেন্ট ইনডেফিনিট, পরে পাস্ট ইনডেফিনিট, এই রুলসটার আন্ডারে পড়ছে। তো ইন দ্যাট কেস আমরা এখানে কি দিব? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ইয়েস, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। কি দাঁড়ালো? ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেলস, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন
দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি, তারা এই দেশের সবচেয়ে শক্তিশালী মানুষ, এমনভাবে কথা বলে। ঠিক আছে, ক্লিয়ার? এজ ইফ এজ দো এর প্রথম নিয়মটাকে বুঝাইতে পারলাম, যে কখন এজ ইফ এজ দো হবে, প্রথম রুলটাকে আমি তোমারে বুঝাইতে পারলাম। দাম্বিক, অহংকারী, তাওহিদা ভাইয়া, তাওহিদা, তানহা, এটাকে আমি বুঝাতে পারলাম? নাসরিন, বলো ভাইয়া। আদিপ, আমি তোমাদেরকে এটার ব্যবস্থা করব। ওকে, ওকে, এবার আসো দ্বিতীয় রুলটা। হ্যাঁ, নামাজের ব্রেক দিব, একটু ধৈর্য ধরো। দ্বিতীয় রুলটা, শূন্যস্থানের আগে এতক্ষণ তো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট দেখছি, যদি পাস্ট ইনডেফিনিট থাকে আর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, ইন দ্যাট কেস শূন্যস্থানে এজ ইফ অথবা এজ দো হয়। তাইলে এজ ইফ অথবা এজ দো দুইটাই ক্ষেত্রেই হইতে পারে। প্রথমটা হচ্ছে শূন্যস্থানের আগে প্রেজেন্ট ইনডেফিনিট হইলে, পরে পাস্ট ইনডেফিনিট হইলে, ইন দ্যাট কেস শূন্যস্থানে এজ ইফ এজ দো হইতে পারে। দ্বিতীয়টা হচ্ছে শূন্যস্থানের আগে পাস্ট ইনডেফিনিট, পরে পাস্ট পারফেক্ট হলে মাঝে এজ ইফ এজ দো হতে পারে। একটা এক্সাম্পল দিই, যেমন এখানে হি ওভারলুকস না হয়ে যদি এরকম হইতো, overlooked me, he had never known, এরকম। মানে শূন্যস্থানের আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট। ইন দ্যাট কেস আমরা শূন্যস্থানে কি দিব? এজ ইফ অথবা এজ দো। ক্লিয়ার? ওকে, সো আমরা এজ ইফ অথবা এজ দো রুলটা জানলাম। হ্যাঁ, নামাজের বিরতি দিব। আমি তাহলে তোমাদেরকে আবার পুরোটা ব্যাপার একবার বলি, আমরা কি কি পড়লাম। আমরা ওয়াজ বর্ন পড়েছি, ওই যে আগে একজন মানুষের নাম থাকবে অথবা তার প্রনাউনটা থাকবে, পরে হচ্ছে একটা সাল থাকবে কিংবা ধরো স্থান থাকবে, ইন দ্যাট কেস এখানে ওয়াজ বর্ন হয়। লেট অ্যালোন পড়ছি, ওই যে আমি 5 কিলোমিটারই হাঁটতে পারি না, 10 মাইল তো দূরের কথা। 3 নাম্বারে আমরা হোয়াট ডাজ লুক লাইক পড়ছি। 4 নাম্বারে আমরা হোয়াট ইজ ইট লাইক পড়ছি, ওই যে ভার্ব প্লাস আইএনজি থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে। 5 নম্বরে আমরা এসে এজ ইফ অথবা এজ দো পড়লাম। ঠিক আছে, আচ্ছা, আমি নামাজের বিরতি তোমাদেরকে দিচ্ছি, বাট তোমরা আমাকে প্রমিস করতে হবে যে এই বিরতির পর তোমরা আবার ফিরে আসবা। ঠিক আছে, প্রমিস? প্রমিস? বিরতির পর ফিরে আসবা? আচ্ছা, ঠিক আছে। এখন বাজে 6টা 51, তাহলে আমরা ফিরে আসছি ঠিক 7টায়। কেমন? 7টায় ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক। এখনো প্রায় 200 জন বাকি আছে ক্লাসে আসার। ওরা আসতে আসতে যারা যারা চলে এসেছো সবাই একটু আমাকে কমেন্টে বলো তো আমরা কোন 5টা রুল পড়ছি, তাইলে দেখবো মানে ব্রেনে একটু প্রেশার দাও, এখন মনে থাকবে কোন 5টা পড়ছি। কমেন্টে যে বলো তো। আফরান, কিসুয়ারা, নুদরাত, তারপর লিখন, শামিমা শাম্মী, ইশতিকা জাহান, প্রীতি আদিত্য,
ফয়সাল, তোমরা আমাকে শুনছো না? শোনার তো কথা। আচ্ছা, ওয়াজ বর্ন, ইয়েস নুজরাত, লেট অ্যালোন, আর কি আর কি কি বলো তো? বলো কোন পাঁচটা? মরিয়ম, ইয়েস, লেট অ্যালোন। নুজরাত, ইয়েস, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইজ ইট লাইক, আর কি? শুধু তো নুজরাতই আনসার দিচ্ছে, বাকিদের কি অবস্থা? সাদিয়া 3টা বলেছে, ওকে। বাকিরা? অথই, অবনী, ইউশা রহমান, রুনা লাইলা, থ্যাংক ইউ সো মাচ। চমৎকারভাবে তোমরা সবগুলো লিখে দিচ্ছ, গ্রেট, ইয়েস, সাবাস সাবাস। তাহলে ওয়াজ বর্ন, লেট অ্যালোন, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ ইফ, অ্যাজ দো, আর কি বললা? হোয়াট ইজ ইট লাইক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। চলো আমরা এখন হোয়াট ইফ এইটার ব্যবহারটা জানি। শূন্যস্থানে কখন হোয়াট ইফ হবে, শূন্যস্থানে কখন হোয়াট ইফ হবে এটা একটু আমরা দেখি। হোয়াট ইফ এই ফ্রেজটা মানে যদি এমনটা হয় তাহলে কি, এরকম বুঝায়। হ্যাঁ, আচ্ছা, সহজ ভাষায়। আচ্ছা, আগে এই জিনিসটা একটু মনে করিয়ে দেই। অ্যাসার্টিভ সেন্টেন্স মনে আছে তোমার? সেন্টেন্সকে আমরা অর্থগতভাবে 5 ভাগে ভাগ করছি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা একদম প্রথম, বর্ণনামূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে শুরুতে একটা সাবজেক্ট থাকবে, মানে ওই যে কোন একজনের নাম থাকতে পারে, তারপর ধরো আই, মি, হি, শি, ইট, দে, দেম, এরকম কোন একটা প্রনাউন থাকতে পারে। মিম, তুমি এই ক্লাসে কি করো? আচ্ছা, এরকম কোন একটা সাবজেক্ট থাকবে আর কি, মানে নাউন বা প্রনাউন। ওকে, সাবজেক্টের পর একটা ভার্ব থাকবে, তারপর অন্যান্য লেখা থাকতে পারে, বাট এই দুইটা জিনিস থাকবেই। সেটাকে আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলছি? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তো আমরা যদি একটু দেখি, বলছে হেলমেট শুড বি ইউজড। হেলমেট ব্যবহার করা উচিত ওয়াইল, যখন ড্রাইভিং আ মোটর বাইক, যখন একটা মোটর বাইক ড্রাইভ করা হচ্ছে তখন হেলমেট ব্যবহার করা উচিত। ড্যাশ ইউ ওয়ার ইন আ বাইক অ্যান্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। চিন্তা করো একটু আমার সাথে, আগে দেখো শূন্যস্থানের পরে বলেছি যে অ্যাসার্টিভ, এই জায়গায় কিন্তু শূন্যস্থানটা থাকবে, এটার পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। স্ট্রাকচার কি? সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপর ভার্ব, এই যে ভার্ব, তারপর অন্যান্য আরো অনেক লেখা থাকতে পারে, তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আবারও বলছি, শূন্যস্থানের পরেই সাবজেক্ট, ভার্ব, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই টাইপ সিচুয়েশনে তুমি এই শূন্যস্থানে কি দিবা? হোয়াট ইফ। কি দিবা? হোয়াট ইফ। ইউশা, দিচ্ছি ভাইয়া। তাহলে আবার বলছি, শূন্যস্থানে পরে সাবজেক্ট, ভার্ব এরকম থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন আমরা শূন্যস্থানে কি দিব? হোয়াট ইফ দিব। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আমরা যদি আরেকটা দেখি, দ্য রিভার ইজ কাম, নদীটা শান্ত। ড্যাশ উই সুইম ইন দ্য রিভার, শূন্যস্থানের পরে সাবজেক্ট, এরপরে ভার্ব। তো আমরা জানি শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব আসলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য, মানে শূন্যস্থানে পড়ে না, জাস্ট সাবজেক্ট ভার্ব থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। শেষে আবার প্রশ্নবোধক চিহ্ন। সো ইন দ্যাট কেস আমরা শূন্যস্থানে কি দিব বলো তো? হোয়াট ইফ। তাই না তানজিদ, জারিন, অথই, অবনী, অসীম কুমার রয়, অঙ্কিতা? অঙ্কিতা, বুঝাতে পারলাম এখানে কেন হোয়াট ইফ হয়েছে? কে কি বুঝো নাই? হোয়াট ইফ কখন হবে? সৃজন, হোয়াট ইফ কখন হবে এটাকে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি? পায়েল, বলো। দেখো, সবগুলোই কিন্তু কোনো না কোনো বোর্ডে আসা প্রশ্ন, তাই না শিপু?
সোনালী বণিক। অবশ্যই একজন বলছে ভাইয়া প্লিজ আবার বুঝান। দেখো ভাইয়া, এইখানে বলছে যে শূন্যস্থানের পরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, এরপরে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, ওই শূন্যস্থানে তুমি একটা শব্দ ফ্রেজ দিবা, সেটার নাম হচ্ছে হোয়াট ইফ। এখন তোমার মনে প্রশ্ন আসবে ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স আমি চিনব কিভাবে? সহজভাবে বললে শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তখন তুমি শূন্যস্থানে হোয়াট ইফ দিবা। ক্লিয়ার? ওকে, এবার আসো নো সোনার হেড। এটা তুমি আমরা ছোটবেলা থেকে অনেক পড়ছি, আমরা এটা পারি, একটু মনে করাই দিলেই মনে হবে। আমরা বলি না যে আমি আসতে না আসতেই বৃষ্টি চলে আসলো, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে দিল, এরকম। আচ্ছা, নো সোনার হেড এই ফ্রেজটা ব্যবহার করা হয় তাৎক্ষণিকতা বোঝাতে। কি বোঝাতে? তাৎক্ষণিকতা। আচ্ছা, কিভাবে বুঝবো শূন্যস্থানে কখন নো সোনার হেড হবে? এটা খুবই সহজ একটা টেকনিক আছে। মূলত এটার সাথে আরেকটা রুলের তোমার একটু ঝামেলা লাগবে, তখন আমি আবার মনে করাই দিব যে কখন, মানে এইটার আর ওইটার সাথে পার্থক্যটা কি। হ্যাঁ, আমি মনে করাই দিব। শূন্যস্থানের পরে যদি দেন থাকে, THEN না কিন্তু THAN, দেন থাকে, তখন ওই শূন্যস্থানে নো সোনার হেড হবে। আমি একটা এক্সাম্পল দিই, বুঝবা। আচ্ছা, এইখানে তোমাকে আরেকটু জটিল করে ওরা প্রশ্নটা করেছে। শূন্যস্থান আই সিন দ্য স্নেক ড্যাশ আই বিকেম অস্ট্রাক। একটু দেখো, খেয়াল করো ভালো করে। শূন্যস্থানের পরে এখানে একটা সাবজেক্ট, আমরা জানি সি, স, সিন। এইটাকে ভার্বের 3 নাম্বার বলা হয়। এটা যদি V1 হয়, এটা হচ্ছে V2, তার মানে এটা কি V3। শূন্যস্থানের পরে সাবজেক্ট আসলো, এইটার পরেই V3। এই বৈশিষ্ট্যটাই মূলত যথেষ্ট। সত্যি কথা, আরো অনেকগুলো দেখাইতে পারতাম যে এখানে পাস্ট টেন্স হবে, সেই অত কিছুর দরকার নাই। মিম একটা বৈশিষ্ট্যই যথেষ্ট, শূন্যস্থানের পরে সাবজেক্ট, তারপরেই ভার্বের 3 নাম্বার ফর্ম। তো শূন্যস্থানে তুমি কি দিবা? নো সোনার হেড, তারপরে এইখানে দিবা দেন। এইটা হবে এইখানে, মানে নো সোনার হেড আই সিন দ্য স্নেক। আমি সাপটা দেখতে না দেখতেই, যখনই আমি সাপটা দেখলাম। ঠিক আছে? সো ক্লিয়ার? নো সোনার হেড ডট ডট দেন। পরীক্ষায় অনেক সময় দেন দেওয়া থাকবে, দেন যখন দেওয়া থাকবে তখন তো কোনো প্যারা নাই, তুমি শুধু নো সোনার হেড বসায় দিবা। আর যখন নো সোনার হেড দেন দুটোই থাকবে না, তখন তুমি এই যে এইটা দিয়ে সহজে চিনতে পারবা যে এখানে ভার্বের 3 নাম্বার ফর্মটা থাকবে, এখানে ভার্বের 3 নাম্বার ফর্মটা থাকবে। ঠিক আছে? ওকে, দেখো, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস। শিক্ষার্থীরা ক্লাসে কথা বলছিল। ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। টিচার ক্লাসে প্রবেশ করতে না করতেই দেন দে স্টপড টকিং। তারা কথা বলা বন্ধ করে দিল। দেখছো? THAN, দেন। এটা থাকলে কিন্তু সহজে এখানে আমরা কি বসাবো বলো তো? 2 নম্বরের শূন্যস্থানে আমরা কি বসাবো ফারিহা? 2 নম্বরের শূন্যস্থানে আমরা কি বসাবো? নো সোনার হেড। নো সোনার হেড। কিভাবে বুঝলাম? নাম্বার 1 এখানে দেন আছে, নাম্বার 2 ওই যে সাবজেক্টের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। ইজিলি বুঝে যাচ্ছ, রাইট? লিটন, আজকের ক্লাসটা যে টপিকের, এই টপিকটার উপর ক্লাস করো। তুমি যে টপিক পারো না কিংবা পারো, সব টপিকের উপরই ক্লাস দেয়া হবে। ক্লিয়ার? ওকে। আর as soon as, এটার মানে কি? শীঘ্রই। আমরা অনেক সময় বলি না, ধরো মাহির কাছে আমার ক্লাস নোটটা আছে, আমি বললাম মাহি ক্লাস নোটটা তো অনেকদিন হয়েছে নিছো ভাইয়া, as soon as possible আমারে দিয়ে দিও। মানে যত দ্রুত সম্ভব আমাকে দিয়ে দিও। এরকম as soon as এর 2টা ব্যবহার। কয়টা? 2টা ব্যবহার। আচ্ছা, প্রথমটা হচ্ছে সহজ, একটা সেন্টেন্সে 2টা পার্ট থাকবে। কয়টা পার্ট? 2টা, মানে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা ভার্ব, এরকম 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকবে, মানে 2টা পার্ট থাকবে আর কি।
দুইটা পার্টি মানে দুইটা অংশই পাস্ট টেন্স হবে, দুইটা অংশই কি হবে? পাস্ট টেন্স। পাস্ট টেন্স বুঝো তো, পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম। ঠিক আছে, ওই যে যারা টেন্স পারো না তাদের বুঝতে একটু অসুবিধা হবে, তাদের জন্য আমি ফ্রি ক্লাসের ব্যবস্থা করব। সো একটা বাক্যে দুইটাই যদি এইরকম সিচুয়েশন হয় যে প্রথমটাও ভার্বের 2 নাম্বার ফর্ম, দ্বিতীয়টাও ভার্বের 2 নাম্বার ফর্ম মানে পাস্ট টেন্স, ইন দ্যাট কেস এই বাক্যটাতে কি হবে? as soon as he met me he hugged me warmly, মানে ধরো যখনই সে আমার সাথে সাক্ষাৎ করেছিল সে আমাকে ওয়ার্মলি উষ্ণভাবে হাগ করেছিল, এরকম। ঠিক আছে, ক্লিয়ার? বুঝাতে পারলাম নিশাত? as soon as এর প্রথম ব্যবহারটা বুঝছো? দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। ইয়েস মাহবুব, কারেক্ট, দুইটাই পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, সেম দেখো দেখো তো এটা উত্তর as soon as কেন হলো? সাবজেক্ট ভার্বের 2 নাম্বার ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট ভার্বের 2 নাম্বার ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট, দুইটাই পাস্ট ইনডিফিনিট। কি দিব? ফারিহা, ফাতেমা বলো, মাহি কি দিব? ইয়েস, as soon as the rain stopped I started for home, বৃষ্টিটা থামতে না থামতেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, এবার আসো একটু ডিফারেন্ট ওয়েতে। as soon as যে সবসময় শুরুতেই হয় এমন না, বলছে the storm was raging violently we got out, সাবজেক্ট ভার্বের 2 নাম্বার ফর্ম, as soon as সাবজেক্ট ভার্বের 2 নাম্বার ফর্ম। ক্লিয়ার? অর্থাৎ দুটোই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আবার বলছি, যাদের টেন্সে সমস্যা আছে তাদের হয়তো এটা বুঝতে অসুবিধা হবে, তোমাদের জন্য আলাদা ব্যবস্থা। সো দুটোই কি হচ্ছে? পাস্ট ইনডেফিনিট হচ্ছে। ইন দ্যাট কেস আমরা শূন্যস্থানে কি দিব? as soon as। ওকে, শূন্যস্থানে আমরা দিব as soon as। আচ্ছা, as soon as এর আরেকটা ব্যবহার হচ্ছে পসিবল। সহজ ভাষায় শূন্যস্থানের পরে পসিবল কথাটা থাকলে তুমি শূন্যস্থানে as soon as দিতে পারো। এখানে বিভিন্ন কথা থাকতে পারে, তারপর শূন্যস্থান দিয়ে পসিবল থাকবে। এইটার ক্ষেত্রে তুমি কি দিবা? as soon as। আমরা বললাম as soon as পসিবল দিয়ে দাও, এই যে পসিবলের আগে শূন্যস্থান থাকলে তুমি as soon as দিতে পারো। ওকে, এই ব্যবহারটা অনেক বেশি, মানে এমন কোনো নং বাদ নাই পরীক্ষার হলে যেখানে এটা আসে না। এটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাভ টু, হ্যাজ টু আমরা কখন ব্যবহার করি? যখন বাধ্যবাধকতা বুঝায়। কি বুঝায়? বাধ্যবাধকতা। তার আগে তোমার জানতে হবে হ্যাভ কখন হয়, হ্যাজ কখন হয়। আমি একটা এক্সাম্পল দিই, দেখি তুমি উত্তর করো তো আমাকে। এইখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে বলো? এইখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? শহীদুল আলম আইডি থেকে বলছে ভাই এগুলোর পিডিএফ কই পাবো? ওই যে তোমাদের অ্যাপে যেই কোর্সটা এনরোল করেছো এটা কিন্তু ফ্রি কোর্স। এই যে AGC 27 ফাউন্ডেশন কোর্স বাংলা ইংলিশ ICT, অ্যাপে গেলেই পেয়ে যাবা। হ্যাজ, থ্যাংক ইউ সো মাচ, কারেক্ট আনসার। কেন এখানে হ্যাজ হয়েছে, কেন হ্যাভ হয় নাই? উত্তরটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে ভার্ব হিসেবে হ্যাজ বসেছে, হ্যাভ বসে নাই। বুঝেছো? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই হ্যাভ না বসে হ্যাজ বসেছে। ওকে, ডান। এবার আসো হ্যাভ টু, হ্যাজ টু কখন হবে সেটা বুঝাই। যখন বাধ্যবাধকতা বুঝাবে, যেমন তোমার ইচ্ছা হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা। তানজিদ মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, আরজু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। সো আরজুকে অবশ্যই কি করতে হবে?
পড়তে হবে, বাধ্য। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ও পড়াশোনা করতে বাধ্য। এই টাইপ ক্ষেত্রে তুমি কি দিবা? হ্যাজ টু অথবা হ্যাভ টু। যেই বাক্যে হ্যাভ না হয়ে হ্যাজ হয় ওই বাক্যে তুমি হ্যাজ টু দিবা, যেই বাক্যে হ্যাজ না হয়ে হ্যাভ হয় ওইটাতে তুমি হ্যাভ টু দিবা। আচ্ছা দেখাই, সারিকা ইজ অ্যান এক্সামিনি। সারিকা একজন পরীক্ষার্থী। শি ড্যাশ স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট। ভালো একটা রেজাল্ট করতে হলে শি ড্যাশ স্টাডি আ লট, তাকে অনেক পড়াশোনা করতে হবে, সে বাধ্য পড়াশোনা করতে। কামরুন নাহার, রাইট? সেরকম বাধ্যবাধকতা বুঝাতে আমরা শূন্যস্থানে কি দিব? হ্যাজ টু। শি হ্যাজ টু, হ্যাভ টু দিব না। ওই যে শি এর সাথে তো হ্যাভ হয় না, হ্যাজ হয়। শি হ্যাজ টু স্টাডি আ লট। ওকে, এইটাতে আসো। আ গুড সিটিজেন, একজন সুনাগরিক, ভালো নাগরিক, ড্যাশ পারফর্ম আ লট অফ থিংস। মানে একজন ভালো নাগরিককে অনেকগুলো জিনিস পারফর্ম করতে হয়। সে অনেক ভালো, যদি সে ভালো নাগরিক হয় তার অনেকগুলা কাজ করতে হবে, সে কাজ করতে বাধ্য, না হয়তো ভালো হবে না। তাহলে কি হবে? হ্যাভ টু অথবা হ্যাজ টু। মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস। আমার বাড়ি থেকে আমার কলেজটা বেশ দূরে। আই ড্যাশ ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ। আমার বাড়ি থেকে যেহেতু আমার কলেজ দূরে, আমি কলেজে যেতে হলে অবশ্যই আমাকে কি বলতেছে এখানে? হাঁটতে হয়, আমি হাঁটতে বাধ্য। আমি যদি কলেজে যেতে চাই আমি কি করতে হবে? হাঁটতে বাধ্য। সো কি হবে? আই হ্যাভ টু ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ। তোমাকে কি আমি হ্যাভ টু হ্যাজ টু এর আইডিয়াটা মানে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি? সুলাইমান আলী বলো তো। শাহিদ আফরিন, শামিমা শাম্মী বলো। ইশতিকা, মফিজুর, আফসারা তাহসিন, জিনাত আলম, আসাদ বলো। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। এবার আসো হ্যাড বেটার। হ্যাভ টু হ্যাজ টুতে একটা রুল, আর একটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার জিনিসটা কি প্রীতি আদিত্য? সহজ ভাষায় আমরা বলি না যে তোমার এই কাজটা করা উচিত। উচিত ইংরেজি কি? শুড, রাইট? সো বাংলায় যেখানে উচিত বসে, ইংরেজিতে যেখানে শুড বসে, ওইখানেই মূলত হ্যাড বেটার বসে। বুঝাইতে পারলাম? বললাম যে সুলাইমান আলী ভালোই পড়াশোনা করে, বাট তার উচিত আরেকটু বাড়ানো। এই যে উচিত কথাটা বললাম, এইখানে কি হবে? হ্যাড বেটার। অথবা আমি বললাম যে সে একজন ভালো ডক্টর, বাট হি শুড ডু ইট। শুড যেখানে বলছি আমি, ওইখানে শুড না বসে কি বলবো আমরা? হ্যাড বেটার। মানে শুডের পরিবর্তে বা উচিত কথাটার পরিবর্তে আমরা হ্যাড বেটারকে আমরা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করব। ক্লিয়ার? ওকে। বলছে দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লি, বলছে তোমার উচিত তাড়াতাড়ি বের হয়ে যাওয়া। তোমার উচিত তাড়াতাড়ি বের হয়ে যাওয়া। এই যে উচিত বলছি, সুর তো অপশনে হয়তো থাকবে না, নর্মালি সুর থাকে না, থাকে কি? হ্যাড বেটার। তাহলে এখানে আমি উচিত বলছি বা শুড বলছি, এটা না দিয়ে আমি কি দিব বলো তো? হ্যাড বেটার দিব, ইয়েস। সো এখানে কি হবে? ইউ ড্যাশ লিভ আর্লি, এখানে কি হবে? ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার লিভ আর্লি। ইয়েস, থ্যাংক ইউ। আবার দেখো, রিতা ইজ ইল, রিতা হচ্ছে অসুস্থ। উই ড্যাশ গো টু সি হার। তো ধরো রিতা হচ্ছে
কয়েকজনের বন্ধু, ইসরাত জাহানের ফ্রেন্ড, তারপর সভ্যতা, অর্পা, ওদের ফ্রেন্ড হচ্ছে রিতা। তার মানে কি রিতা অসুস্থ যেহেতু হয়েছে, রিতাকে কি দেখতে যাওয়া উচিত? উচিত। সো এখানে কি হবে? উই শুড গো টু সি হার। শুড তো হবে না, সো কি হবে? ইশতিকা জাহান মুন, মরিয়ম, আফসারা তাহসিন, উই, yes, we had better go to see her. আচ্ছা, it may rain today, ওই যে ওইটা আগেরটার মতো, you had better leave earlier. আচ্ছা, আরেকটা হচ্ছে would rather, এটা মানে হচ্ছে বরং ভালো। এটা মানে কি? বরং ভালো। এইখানেই মূলত তোমার একটু ঝামেলা লাগবে নো সোনার হেডের সাথে। কিসের সাথে? নো সোনার হেডের সাথে। কেন? নো সোনার হেড যেটা ছিল ওইটাতে তুমি দেখেছ যে একটু পরে গিয়ে দেন থাকে, THAN, দেন থাকে। এই উড রাদারের পরেও একটা কি থাকবে? নর্মালি দেন থাকে। দুইটা রুল, প্রথমটা রেগুলার, দ্বিতীয়টাতে একটা আলামত আছে যে এখানে উড রাদার হবে। ঠিক আছে? যেমন ধরো হিজ প্যারেন্টস ড্যাশ স্টে ইন ভিলেজ দেন লিভ উইথ হিম ইন ঢাকা, মানে এই রুলটা থেকে মেনলি পরীক্ষাতে বেশি আসে আর কি। এই রুলটাই বেশি ইম্পর্টেন্ট, এটা থেকেই ধরো 90% কোয়েশ্চেন আসে। হিজ প্যারেন্টস ড্যাশ স্টে ইন ভিলেজ দেন লিভ উইথ হিম ইন ঢাকা, বোথ অফ দেম ডোন্ট লাইক সিটি লাইফ। দেখো বলছে তার বাবা মা, এই যে দেখো দেন, তার বাবা মা বরং ধরো গ্রামে থাকতে পছন্দ করে, এরকম বুঝাচ্ছে। তার সাথে থাকার চেয়ে, ঢাকায় তার সাথে থাকার চেয়ে তার বাবা মার গ্রামে থাকাই বরং ভালো, কারণ তারা দুজন সিটি লাইফ পছন্দ করে না। তানজিম, হ্যাঁ যাবে, বাট কারণ অপশনে ভাইয়া শুড থাকবে না, অপশনে থাকবে হেড বেটার, এজন্য তোমাকে এখানে শুড না দিয়ে হেড বেটার দিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ রোজি, কারেক্ট আনসার দিয়েছো ভাইয়া। সো হিজ প্যারেন্টস কি হবে? উড রাদার, আলামতটা কি? দেন হবে। এখন এইটার সাথে নো সোনার হেডের পার্থক্যটা কিভাবে বুঝবা? নো সোনার হেডের পার্থক্য খুব সহজ। ওই যে ওইখানে ভার্বের 3 নাম্বার ফর্মটা থাকে, আমরা সবাই জানি না? নো সোনার হেড হি সিন, মনে আছে? এরকম 3 নাম্বার ফর্মটা থাকে ওইখানে। এইখানে কি 3 নাম্বার ফর্মটা আছে? এখানে তো 3 নাম্বার ফর্মটা নাই। 3 নাম্বার ফর্মটা এখানে কি মিসিং। দ্যাট মিনস এখানে দেন থাকলেও নো সোনার হেড হবে না, বরং উড রাদার হবে। দেন থাকলেও এখানে নো সোনার হেড না হয়ে উড রাদার হবে। পার্থক্যটা বুঝতে পারছো? নো সোনার হেড হইতো যদি ওই যে 3 নাম্বার ফর্মটা থাকতো, সিন, এন্টার্ড, এরকম। বাট এখানে 3 নাম্বার ফর্মটা নাই, এখানে দেন আছে শুধু। সো আমরা এখানে উড রাদার দিব। এই যে দেখো এইখানেও আরেকটা আছে দেন। রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি আ নার্স, কি হবে? উড রাদার। কি হবে? উড রাদার। ঠিক আছে? সো আমরা কি কি পড়লাম? আমরা এই পর্যন্ত অনেকগুলো রুলস পড়ছি। বলো তো কয়টা পড়লাম দেখি, কারো মনে আছে নাকি? আমি একটু শুরুর দিকে যাই, মনে না করাইলে ভুলে যাবা। ওয়াজ বর্ন পড়েছি, লেট এলোন পড়েছি, হোয়াট ডাজ লুক লাইক পড়েছি, হোয়াট ইজ ইট লাইক পড়েছি, অ্যাজ ইফ অ্যাজ ডু পড়েছি, হোয়াট ইফ পড়েছি, নো সোনার হেড, অ্যাজ সুন এজ, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রাদার, এগুলো পড়ছি। আরও কিছু জিনিস আছে, যেমন ধরো উড ইউ মাইন্ড, তারপর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আনলেস, লেস্ট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, তারপর ইউজ টু, দেয়ার, তারপর ইট, এগুলো বাকি আছে। দেখো কি কি বাকি আছে ইজিলি বুঝবা। হোয়াট ডাজ লুক লাইক পড়ছি, বোর্ড কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেনেই দেখছি আমরা। হ্যাঁ, এখানে দেখলেই বুঝবা যে আমাদের কোনটা কোনটা বাকি আছে। হোয়াট ডাজ লুক লাইক পড়া হয়েছে, হোয়াট ইফ পড়া হয়েছে, উড রাদার মাত্র পড়লাম, হোয়াট ইজ ইট লাইক পড়লাম, হেড বেটার পড়লাম। হোয়াট ইফ পড়ছি আমরা, আমি ভুলে গেলাম। ওয়াজ বর্ন পড়লাম, লেট এলোন পড়লাম, অ্যাজ ইফ পড়লাম,
এস আই হাই সবই তো পড়ে ফেলছি, তাইলে পড়ি নাই কোনটা? আচ্ছা দেয়ার ইট আজকে ক্লাসে পড়লাম না এখনো। ওয়াজ বর্ন উড্রাদার পড়ছি, এইটা পড়ি নাই। লেটেলন পড়ছি, হোয়াট ডাজ লুক লাইক পড়ছি, হেড বেটার পড়ছি, হ্যাজ টু, আরে আমরা অধিকাংশই পড়ে ফেলছি। বাকিগুলো আমাদের তো আজকে আমাদের হাতে 4 মিনিট বাকি আছে, এগুলো আমরা হয়তো আজকে শেষ করতে পারবো না, বাট আমি তোমাদের সাথে আমার এই যে কোর্সটা আছে, আচ্ছা এইভাবে না দেখায় তোমাকে আরো মজার করে দেখাই। কোথায়? এইখানে প্রথমে 10 মিনিট স্কুলে প্রথমে গেলাম, এইচএসসি না সরি তোমরা তো 27, সরি তোমরা 27, এইচএসসি 27 লিখলাম। ধরো তুমি শুধু ইংলিশ কোর্সটা পারচেস করবা, এটাও পসিবল। সবগুলো ধরো কিনতে চাইতেছো না, তোমার ইংলিশটা ভালো লাগতেছে বা ইংলিশে তুমি মনে করতেছো যে পড়বা, এই যে এইচএসসি 27 অনলাইন বেচ ইংরেজি, শুধু এটাতে যাওয়ার পর আচ্ছা এটা তো বই, আমরা কোর্সটাও কিনবো, ধরো বইটাও কিনতে চাই, ঠিক আছে কোর্সটাও কিনতে চাই, মনে করো বইটাও কিনতে চাই। এই যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংরেজি, গেলাম কোর্সটা কিনুন বাটনে ক্লিক করব, কোর্সের দাম দেখাচ্ছে বইটা সহ নাকি না বইটা আলাদা, আচ্ছা কোর্সের দাম দেখাচ্ছে 3000, এখানে হচ্ছে 2500। আমি তোমাদেরকে একটা দেখি, তোমাদেরকে এসএসসি লাইফের একদম প্রথম ইংলিশ ক্লাস করেছো, ক্লাসটা কেমন লেগেছে না লেগেছে জানাইতে পারো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।